আমি হারিসুল ইসলাম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসটি রয়েছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর 7 নম্বর অধ্যায় ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 4 নম্বর ক্লাসটি। তো যারা ইতিমধ্যে আমাদের সাথে ক্লাসটি করতেছেন তারা সবাই আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেবেন এবং আপনাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে ক্লাসটি শেয়ার করে দেবেন। এছাড়াও যারা রয়েছেন তারা সবাই কমেন্ট করে জানাবেন যে লাইভটি ঠিক আছে কিনা, কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। তো আমাদের ক্লাসের আজকের আলোচনার বিষয় থাকবে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 4 নম্বর ক্লাস। বিগত ক্লাসগুলোতে আমরা ইনডিরেক্ট মেথড শিখেছিলাম। আজকের ক্লাসের আলোচনার বিষয় হবে ডিরেক্ট মেথড এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরির নিয়ম। তো আমরা ক্লাসটি কিছুক্ষণের ভিতরে শুরু করব। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা কমেন্ট করে জানাবেন লাইভটি ক্লিয়ার কিনা, কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম ইশরাত আপু। তো আপনারা যারা আমাদের সাথে রয়েছেন তারা কমেন্ট করে জানাবেন লাইভটি ক্লিয়ার কিনা, কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম লাড্ডি আপু। যে আমরা লাইভটি আর 2 মিনিটের ভিতরে শুরু করব। যারা এখন পর্যন্ত আমাদের ক্লাসে জয়েন হননি তারা দ্রুতই যুক্ত হবেন। আর বিগত ক্লাসগুলোতে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত আমাদের বিগত 3টি ক্লাস দেখেননি তারা আমাদের ফেসবুক পেজ সারিয়া ম্যাথে যে ক্লাস 3টি দেখে নেবেন। তো আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ডিরেক্ট মেথড কিভাবে প্রস্তুত করতে হবে এবং ডিরেক্ট মেথড থেকে কিভাবে প্রশ্নটা এসে থাকে। তো আমরা এখন এই মুহূর্তে আমাদের ক্লাসটি শুরু করব। আমাদের ক্লাসে প্রথমে আমরা কিছু সূত্র লিখে নিয়েছি। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ডিরেক্ট মেথডের ক্ষেত্রে 4টি ওয়ার্কিংস করতে হয়। আমরা বিগত ক্লাসে বলেছিলাম যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেথডের ক্ষেত্রে শুধুমাত্র একটা অ্যাক্টিভিটিসের পার্থক্য, সেটা হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে যে নগদ প্রবাহ এইখানে। তো এই পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ প্রস্তুত করার জন্য আমাদের 4টি ওয়ার্কিংস মূলত করতে হয়। তো সেই 4টি ওয়ার্কিংস গুলো কি কি? প্রথমে আমরা চলে আসব ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে ক্রেতাদের কাছ থেকে যে টাকাটা পেয়ে থাকি সেই টাকার নগদ অর্থের পরিমাণ কত সেটা বের করা হয়। তো বাকিতে বিক্রয় হতে পারে, নগদে বিক্রয় হতে পারে। এই বিক্রয়ের সাথে বাকি বা নগদ এই দুইটা কথাই জড়িত থাকে। তো আমরা
নগদ অংশটার হিসাবভুক্তি করব। তো সেই ক্ষেত্রে যদি পণ্য বাকিতে বিক্রয় হয় তখন আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল বা নোট রিসিভেবলের মাধ্যমে পণ্যটি বিক্রয় করা হয়। আলহামদুলিল্লাহ মেহরুন আপু, আল্লাহর রহমতে ভালো আছি। আশা করছি আপনারা সবাইও ভালো আছেন। জি ইমন আহমেদ ভাইয়া, এটা নতুন দ্বিতীয় বর্ষ বা পুরাতন বলে কথা নয়, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ারে যারা যারা রয়েছেন তাদের সবার জন্যই ক্লাসটি উন্মুক্ত। ওয়ালাইকুম আসসালাম সমাপ্তি আপু, যারা যারা সালাম দিয়েছেন তাদের সবাইকেই ওয়ালাইকুম আসসালাম। তো আমরা যেখানে ছিলাম যে এই বিক্রয়টা আমাদের নগদ বা বাকি উভয় হতে পারে। তো যদি বিক্রয় বাকিতে হয় সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল বা নোটস রিসিভেবলের মাধ্যমে বিক্রয়টা সংগঠিত হয়ে থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সূত্র লিখে নিয়েছি কিছু। বিক্রয়ের সাথে যে সমন্বয়গুলো আমাদের প্রস্তুত করতে হয়, ডিক্রিজ অর ইনক্রিজ অফ অ্যাকাউন্ট রিসিভেবল, এটা যোগ অথবা বিয়োগ হবে। এখন এইখানে বেশিরভাগ সূত্রেই আমরা অ্যাড অবলিক লেস লিখে নিয়েছি। অ্যাড অর লেস লিখে নিয়েছি। তো এটা যোগ অথবা বিয়োগ হবে। তো কখন যোগ বা কখন বিয়োগ হবে তার জন্য আমরা ছোট্ট একটা জিনিস নোট আকারে মনে রাখার চেষ্টা করব, সেটা সবগুলো ওয়ার্কিংস দেখার পরবর্তীতে। তো প্রথমে আমরা দেখে নিই যে কি কি যোগ বা বিয়োগ হতে পারে। যদি অ্যাকাউন্ট রিসিভেবল অথবা নোটস রিসিভেবল, এটা মূলত কম্পারেটিভ ব্যালেন্স শিটের আপনাদের সম্পদ পাশে থাকবে। এটার যে পার্থক্য সেটা ডিক্রিজ অর ইনক্রিজ সেটা আমাদের প্রথমে বের করতে হবে। তো গত ক্লাসে আমরা বলেছিলাম কিভাবে ডিক্রিজ হচ্ছে না ইনক্রিজ হচ্ছে সেটা বের করার নিয়ম। যারা গত ক্লাস করেননি তারা গত ক্লাস করে নেবেন। তো যদি বিক্রয়ের সাথে অ্যাকাউন্ট রিসিভেবল এবং নোটস রিসিভেবল এই দুইটার ডিক্রিজ অর ইনক্রিজ আমরা সমন্বয় করে নিই, যোগ অথবা বিয়োগ। যোগ করব না বিয়োগ করব সেটা আমরা সহজেই মনে রাখার চেষ্টা করব সবগুলো ওয়ার্কিংস এর পরে। তো এই যোগ বা বিয়োগ করার পরে আমরা যেটা পাবো ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার, অর্থাৎ আমরা যাদের কাছে বিক্রয় করছি ক্রেতাদের কাছ থেকে আমরা যে নগদ টাকা পাচ্ছি সেটার পরিমাণ। এর পরবর্তীতে যেহেতু আমরা ক্রেতাদের কাছ থেকে নগদের পরিমাণটা বের করি, এর পরবর্তীতে আমাদের বের করতে হবে যাদের কাছ থেকে আমরা ক্রয় করি, অর্থাৎ বিক্রেতাদেরকে আমরা যে পরিমাণ টাকা নগদে পরিশোধ করে থাকি, ক্যাশ পেড টু সাপ্লায়ার্স। তো এটা 2 নম্বর ওয়ার্কিংসে দেখানো হয়েছে। এই ক্ষেত্রে আমাদের কস্ট অফ গুডস সোল্ড এর সাথে ইনভেন্টরি এবং অ্যাকাউন্টস পেয়েবল অথবা নোটস পেয়েবল, এখন এই ক্ষেত্রে আমরা নোটস পেয়েবলটাকে সংক্ষেপে এনপি, নোটস পেয়েবলকে এনপি আকারে প্রকাশ করতে পারি। জি শিউলি আপু, জি আব্দুল সালাম স্যার, ওয়ালাইকুম আসসালাম। তো এই দুইটা ওয়ার্কিংস এর পরবর্তীতে আমাদেরকে আরো দুইটা ওয়ার্কিংস করতে হবে। সেই দুইটি ওয়ার্কিংস একটু দেখে নিই। প্রথমেই ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স, অর্থাৎ পরিচালন সংক্রান্ত যে ব্যয়গুলো হয় সেগুলো অনেকটা নগদ এবং অনগদ মিশ্রিত থাকে। তো এখান থেকে আমরা শুধু নগদ ব্যয়গুলোই অন্তর্ভুক্ত করব, যেগুলো অনগদ থাকবে সেগুলো বিয়োগ করতে হবে। তো এখানে আমরা দেখতে পারছি অপারেটিং এক্সপেন্স অর্থাৎ পরিচালন ব্যয়, এটা মূলত আমাদের দুই ধরনের তথ্য দেয়া থাকে। আমরা প্রথম ক্লাসে বলে নিয়েছিলাম কম্পারেটিভ ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট এবং অ্যাডজাস্টমেন্ট, এই তিনটা তথ্য দেওয়া থাকে। তো এই তথ্যগুলো, এই যে আমরা ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্স অথবা সেলস, কস্ট অফ গুডস সোল্ড, এই তথ্যগুলো আমরা পাবো ইনকাম স্টেটমেন্ট, যেটা প্রশ্নে দেওয়া থাকবে। তো অপারেটিং এক্সপেন্স থেকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা বিয়োগ করব, কিন্তু তার জন্য একটা শর্ত প্রযোজ্য রয়েছে। যদি ডেপ্রিসিয়েশন ইনকাম স্টেটমেন্টে দেয়া না থাকে অথবা যদি বলা থাকে ডেপ্রিসিয়েশন
অপারেটিং এক্সপেন্সের ভিতরে ইনক্লুড করা রয়েছে। আর যদি এরূপ বলা থাকে ডেপ্রিসিয়েশন এক্সক্লুডিং অথবা ডেপ্রিসিয়েশন এক্সক্লুডেড অথবা ডেপ্রিসিয়েশন ইনকাম স্টেটমেন্টে সরাসরি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা তখন আর এটা বিয়োগ করব না। এর পরবর্তীতে আমরা আবার যোগ অথবা বিয়োগ লিখে নিয়েছি। প্রিপেড এক্সপেন্স যদি কোনো অগ্রিম ব্যয় থেকে থাকে, যদি কোনো বকেয়া ব্যয় থেকে থাকে, এই দুইটায় যোগ বা বিয়োগ করতে হবে। এর মাধ্যমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্যাশ পেড অর পেমেন্ট ফর অপারেটিং এক্সপেন্সেস, অর্থাৎ পরিচালন সংক্রান্ত যে নগদ ব্যয়গুলো হয়েছে সেটার পরিমাণ। জি মেহরুন আপু, একটু ধৈর্য সহকারে ক্লাসটি করবেন। আমরা এই 4টি ওয়ার্কিংস দেখার পরবর্তীতে সহজ উপায়ে কিভাবে আমরা বুঝবো যে যোগ করব না বিয়োগ করব সেটা নিয়ে আলোচনা করব। 4 নম্বরে ক্যাশ পেড ফর আদার পার্টিকুলার এক্সপেন্স। এখানে আমরা যে পার্টিকুলার এক্সপেন্স বলেছি এটার কারণ হচ্ছে কোনো ক্ষেত্রে এটা ইন্টারেস্ট এক্সপেন্স থাকতে পারে, কোনো ক্ষেত্রে এটা ইনকাম ট্যাক্স এক্সপেন্স থাকতে পারে, বা অন্য যে কোনো এক্সপেন্সের নাম থাকতে পারে। তো এই সকল এক্সপেন্সের জন্য আমরা একই রকম ভাবেই আমাদের এই ওয়ার্কিংসটা করব। তো এখানে আমরা বলেছি পার্টিকুলার এক্সপেন্স অর্থাৎ ওই নির্দিষ্ট ব্যয়। যেমন যদি পার্টিকুলার এক্সপেন্সের জায়গায় প্রশ্নে ইন্টারেস্ট এক্সপেন্স বলা থাকে তখন আমরা এখানে ইন্টারেস্ট এক্সপেন্স লিখে নেব, ইন্টারেস্ট এক্সপেন্স। এবং ঠিক একইভাবে এর সাথে যোগ বা বিয়োগ করব উক্ত এক্সপেন্স পেয়েবল। তো যদি আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স থাকে সেই ক্ষেত্রে আমাদের এখানে পার্টিকুলারের পরিবর্তে আমরা এখানে ইন্টারেস্ট এক্সপেন্স পেয়েবল লিখে নেব। এটার সাথে এই ইন্টারেস্ট এক্সপেন্স পেয়েবল অর্থাৎ ওই ব্যয়ের যে বকেয়াটা থাকবে ওইটার সমন্বয়ের মাধ্যমে আমরা নগদ পরিমাণটা পাবো, যে ওই খাতে আমাদের যে ব্যয়টা হয়েছে তাতে নগদ কতটুকু আমরা পরিশোধ করেছি। এর পরবর্তীতে আমরা এখন দেখব যে কখন যোগ করব বা কখন বিয়োগ করব। তার জন্য আমরা প্রথমেই বলে নিয়েছিলাম যে সহজে মনে রাখার উপায় কি। তো সেই ক্ষেত্রে আমরা সহজে মনে রাখতে পারি পেয়েবল, রিসিভেবল অথবা অ্যাক্রুড কথা যেখানে বলা থাকবে সেই ক্ষেত্রে ইনক্রিজ হলে বিয়োগ করব, ইনক্রিজ হলে বিয়োগ করব, আর যদি ডিক্রিজ হয় তাহলে আমরা যোগ করব, ডিক্রিজ হলে যোগ করব। অর্থাৎ যেখানে পেয়েবল কথা, রিসিভেবল কথা অথবা অ্যাক্রুড কথাটি উল্লেখ থাকবে সেই ক্ষেত্রে আমরা শুধু দেখব যে ইনক্রিজ হলে বিয়োগ এবং যদি ডিক্রিজ হয় অর্থাৎ কমে যায় তাহলে যোগ। এর পরবর্তীতে ইনভেন্টরি এবং প্রিপেড, আমরা যেমন আমাদের ওয়ার্কিংসে প্রিপেড এক্সপেন্স এবং ইনভেন্টরি উল্লেখ করেছিলাম। তো ইনভেন্টরি ও প্রিপেড এক্সপেন্সের ক্ষেত্রে একের বিপরীত অর্থাৎ পেয়েবল, রিসিভেবল, অ্যাক্রুডের বিপরীত হবে। সেক্ষেত্রে যদি ইনক্রিজ হয় তাহলে অ্যাড, আর যদি ডিক্রিজ হয় তাহলে আমাদের লেস করতে হবে। তো আপনারা যারা যারা এটা এখনো বোঝেননি তারা কমেন্ট করে জানাবেন এবং আমরা এই 4টি ওয়ার্কিংসেরই স্ক্রিনশট তুলে নেব। পরবর্তীতে আমাদের নোট খাতায় এগুলো নোট করে রাখবো এবং এখন এই স্ক্রিনশটগুলোর যে আমাদের সূত্রটা রয়েছে সেটা কাজে লাগবে আমাদের একটা অঙ্কেতে। আমরা আজকে অঙ্কের মাধ্যমে এই সূত্রগুলো বুঝবো। তো যারা যারা ওয়ার্কিংসগুলো স্ক্রিনশট তুলে নেননি তারা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং যদি স্ক্রিনশট দেওয়া হয়ে যায় তাহলে কমেন্ট করে জানাবেন। জি মেহেরুন আপু, আপনি যে প্রশ্নটা করছিলেন যে কখন অ্যাড এবং কখন লেস করব সেটা কি আপনি বুঝতে পেরেছেন এবং বাকিরা সবাইও কি এটা বুঝতে পেরেছেন যে কখন অ্যাড বা কখন লেস? যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, এর সাথে আমাদের রিসিভেবল কথাটি উল্লেখ রয়েছে, আর অর্থাৎ রিসিভেবল কথাটি উল্লেখ রয়েছে,
এখানে পেয়েবল কথাটি উল্লেখ রয়েছে। তো এরূপ ভাবে যেখানে রিসিভেবল বা পেয়েবল রয়েছে বা একরূপ কথার উল্লেখ থাকবে, সেই ক্ষেত্রে ইনক্রিজ হলে আমরা লেস করব এবং যদি ডিক্রিজ হয় তাহলে আমরা যোগ করব। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রথমে অ্যাড, যখন ডিক্রিজ হবে তখন অ্যাড, আর লেসের ক্ষেত্রে ইনক্রিজ হলে লেস। ঠিক একইভাবে আমরা দ্বিতীয়টাও লিখে নিয়েছি, আমরা সবগুলো একইভাবেই লিখেছি, লেখার ধরনটা আমরা পরিবর্তন করিনি, কিন্তু তার পরবর্তীতেও মনে রাখার সহজ করার জন্য আমরা ওই নোটের মাধ্যমে চেষ্টা করব মনে রাখার। জি, এর পরবর্তী ওয়ার্কিংসটাও তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন। জি শ্রাবণী আপু, আমরা ডিরেক্ট মেথড আলোচনা করতেছি এবং ডিরেক্ট মেথডের আজকে একটা অঙ্ক সমাধান করব এবং হ্যাঁ, ক্লাসটি রেকর্ডেড থাকবে। তো আপনারা এই পেজটারও একটা স্ক্রিনশট দিয়ে নেবেন যাতে পরবর্তীতে নোট খাতায় নোট করে রাখতে পারেন। যে আপনারা কি এই পেজটারও আশা করতেছি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এর পরবর্তী পেজ ছোট্ট কিন্তু অনেক কার্যকরী। এই নোটটার মাধ্যমে আপনারা ডিরেক্ট মেথডে কখন যোগ কখন বিয়োগ হবে, কোন ক্ষেত্রে যোগ কোন ক্ষেত্রে বিয়োগ হবে সেটা সহজেই মনে রাখতে পারবেন।